সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 13তম অধ্যায়, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো চলো শুরু করা যাক। মিতুদের স্কুলে প্রধান শিক্ষিকা আজ সমাবেশের সময় ঘোষণা দিলেন সব ক্লাসের জন্য খেলাধুলার সরঞ্জাম কেনা হবে। সবাই একটা আনন্দের শব্দ করল। প্রধান শিক্ষিকার এই সংবাদ ঘোষণা করার সাথে সাথে সবাই আনন্দের শব্দ করে উঠল। কিন্তু তারপর প্রধান শিক্ষিকা বললেন, এখনই খুশি হয়ে যেও না। খেলার সরঞ্জাম তো অনেক রকমের, কোনগুলো কিনে নিয়ে আসবো তা তো তোমরা বলো নাই। না, প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছে যে খেলার সরঞ্জাম তো অনেক রকমের, কোনগুলো কিনবো সেটা তো তোমরা বলো নাই, নাকি আমি যা কিনে আনবো তাই নিয়ে নেবে। তিনি বললেন যে আমি যা কিনবো তাই কি তোমরা নিবা কিনা। সবাই বলে উঠলো, না ম্যাডাম না, আমার আমরা পছন্দ করার সুযোগ চাই। সকল শিক্ষার্থী একযোগে বলে উঠলো, না ম্যাডাম না, আমরা পছন্দ করার সুযোগ চাই। প্রধান শিক্ষিকা বললেন, ঠিক আছে, এই সিদ্ধান্ত নেওয়ার সমস্যা তাহলে তোমরাই সমাধান করবে। তাই প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললো যে তাহলে এটা তো একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান অবশ্যই তোমরাই করবে। তো প্রথম পিরিয়ডে রফিক স্যারের গণিত ক্লাস। প্রথম পিরিয়ডে রফিক স্যারের গণিত ক্লাস। স্যার ক্লাসে এসেই বললেন, তোমাদের ক্লাসের খেলাধুলার সরঞ্জাম ক্রয়ের কাজটা সেরে ফেলা দরকার, কি বলো? রফিক স্যার ক্লাসে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলল যে তোমাদের ক্লাসের খেলাধুলার সরঞ্জামাদি মানে ক্রয়ের কাজটা সেরে ফেলা দরকার, কি বলো? সবাই উল্লাস করে উঠল, জি স্যার। স্যার বললেন, তাহলে বলো দেখি কিসের কিসের সরঞ্জাম কেনা যায়। তো রায়হান বলল, স্যার ক্রিকেট ব্যাট আর বল। সুমি বলল, স্যার দড়ি লাফ। নয়ন বলল, একটা ফুটবল লাগবে স্যার। জিনাত আর বিথি বলল, আমাদের একটা লুডো সেট চাই স্যার। মাহিম আর কৌশিক বলল, তাহলে একটা দাবা সেট থাকলেও বেশ ভালো হয় স্যার। তো এরকম করে একে একে তাদের পছন্দের খেলাধুলার সরঞ্জামাদির কথা বলতে লাগলো। উত্তেজনায় কেউ খেয়ালই করেনি, মানে সবার ভিতরে খেলাধুলার নতুন সরঞ্জাম কিনবে, যে কোনো ক্লাসেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা থাকে। উত্তেজনা আসলে কেউ খেয়ালই করেনি স্যার কি কাজ করছে। তো উত্তেজনায় কেউ খেয়াল করেনি যে ছেলেমেয়েরা যা যা বলছে স্যার এক এক করে বোর্ডে লিখে যাচ্ছেন। এবার স্যার বললেন, এর বাইরে আরও কিছু চাই। স্যার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলেন যে যে খেলাধুলার সরঞ্জামাদি তোমরা বলছো এর বাইরে কি আরও কোনো সরঞ্জামাদি চাও তোমরা? মিতু কাচুমাচু করে বলল, স্যার একটা ব্যাডমিন্টন সেট স্কুলে পেলে খেলতাম। মানে একটা ব্যাডমিন্টন সেট, মিতু বললো যে একটা ব্যাডমিন্টন সেট হলে স্যার আমরা খেলতাম। স্যার হেসে মিতুর ব্যাডমিন্টনও লিখে দিলেন বোর্ডে। তারপর বললেন, আমি মোটামুটি একটা ধারণা করতে পেরেছি তোমরা কি কি চাও। মানে স্যার মোটামুটি ধারণা করতে পেরেছে যে শিক্ষার্থীরা আসলে কি কি চায়। কিন্তু সপ্তম শ্রেণীর জবা ক্লাসের জন্য কোনগুলো প্রধান শিক্ষিকাকে দেব তার একটা পাকা তথ্য তালিকা দরকার, বুঝলে? তো এই যে মানে এই যে খেলাধুলার সরঞ্জামাদির তালিকা তৈরি করা হলো, এর পাকা একটা তথ্য তালিকা প্রধান শিক্ষিকার কাছে দিবে। সে সেই কথাই তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন। এই বলে স্যার বললেন, আচ্ছা দেখি আচ্ছা দেখি ক্রিকেট সেট এর জন্য কতজন হাত তুলবে। তো এই কথা বললে 10 জন, এই কথা বলার সাথে সাথে 10 জন হাত তুললো। ক্রিকেট খেলা পছন্দ করে এরকম 10 জন হাত তুললো আর কি। স্যার ক্রিকেটের গড়ের উপর 10টি তারা এঁকে দিলেন। এই যে পাশেই দেখো তারা এঁকে দেওয়া আছে। ক্রিকেটের গড়ে 10টা তারা আঁকলেন স্যার। তারপর বললেন ফুটবল। শিক্ষার্থীরা হাত তুললো, ফুটবলের গড়ে তারা আঁকলেন। তারপর অমন করে একে একে সব খেলার গড়েই তারা আঁকা হয়ে গেলে যা দাঁড়ালো তা দেখতে খানিকটা পাশের ছবির মতো, এই যে পাশের ছবির মতো। স্যার বললেন, বাহ, বেশ হলো। দেখলে তো সবাই মিলে কেমন একটা ছক বানিয়ে ফেললাম। এবার বলো দেখি কি বোঝা যাচ্ছে। মিশু ক্লাসের বিজ্ঞানী। মিশু হচ্ছে কি ক্লাসের বিজ্ঞানী, মানে কিছু প্রত্যেকটা ক্লাসেই দুই একজন শিক্ষার্থী থাকে যারা একটু জ্ঞানী স্বভাবের হয়, যারা স্যারদেরকে একটু মানে অনেক ডিপলি প্রশ্ন করে, একটু হিটলার টাইপের আর কি। তো এরকম হচ্ছে মিশু। তো ও বলল, স্যার আমাদের ক্লাসের সবাই ক্রিকেট সবচেয়ে বেশি পছন্দ করে। মিশু বলে উঠলো যে আমাদের ক্লাসের সবাই ক্রিকেট সবচেয়ে বেশি পছন্দ করে। এটা কেন মিশু বলল, কি কারণে? কারণ দেখো এই যে ক্রিকেটের ঘরে সবচেয়ে বেশি তারকা চিহ্ন আছে। তার মানে ক্রিকেট, যখন স্যার বলছিল যে ক্রিকেট কয়জনে পছন্দ করে তখন সবচেয়ে বেশি লোক ক্রিকেটের সময় হাত উঠাইছিল, যার জন্য তারকা চিহ্ন এখানে বেশি। স্যার বললেন, বাহ মিশু, ব্রিলিয়ান,
তোমরা বলো তো মিশু এটা কিভাবে বুঝলো? মিতু মন খারাপ করে বলল, স্যার ক্রিকেটের গড়ে সবচেয়ে বেশি তারা। মিতু এই কথাটা মন খারাপ করে বলছে। এর কারণ কি? মিতু একটা প্রশ্নের উত্তর দিতেছে, তারপরও তার মন খারাপ। কারণ আছে নিশ্চয়ই। সবাই ক্রিকেটের বেলায় হাত তুলেছে। আর ব্যাডমিন্টনের গড়ে সবচেয়ে কম মাত্র ২ টো। মিতু এ বলল যে ব্যাডমিন্টনের ঘরে সবচেয়ে কম মাত্র ২ টো। আমি আর আরেকজন ছাড়া কেউ ব্যাডমিন্টন খেলতে চায় না। এইজন্য মিতুর মন খারাপ। মিতুর মনটা কেন খারাপ বুঝতে পারছো? কারণ মিতু ব্যাডমিন্টনের কথা বলছিল। কিন্তু দেখলো মিতু যে আমি ছাড়া আর আরেকজন ছাড়া এই ব্যাডমিন্টন খেলা কেউ পছন্দ করে না। যার জন্য মিতুর মনটা খারাপ ছিল। নিশ্চয়ই বুঝতে পারছো যে মিতুর মন খারাপের কারণ। স্যার বললেন যে, "ঠিক বলেছ তো। মন খারাপ করছো কেন তাহলে?" রবিন পাশ থেকে বলল, "স্যার মিতু ভেবেছে কম ভোট পড়ার কারণে ব্যাডমিন্টন সেট কেনা হবে না।" স্যার হো, হো করে হেসে উঠলেন। "আরে না, না। প্রধান শিক্ষিকা বলে দিয়েছেন, একজনও যদি চায় তাহলে সেই সরঞ্জাম কেনা হবে।" তাহলে মিতুর মন এখন নিশ্চয়ই খুশি হয়ে যাবে। কারণ একজনও যদি চায় তাহলে সেই সরঞ্জাম কিনবে, যেহেতু প্রধান শিক্ষিকা বলছেন। কোনো চিন্তা নেই মিতু। তখন মিশু দাঁড়িয়ে বলল, "স্যার আমি তাহলে চাই ক্লাসে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকুক।" এই যে বিজ্ঞানীর মতো চিন্তা করে কথা বলছে। তার একটা ম্যাগনিফাইং গ্লাস দরকার। কেন দরকার সে নিশ্চয়ই এই কথাটাও বলবে। তাহলে ফুটবলে লিক হলে আমি দেখে দিতে পারবো। তাহলে ফুটবলে লিক হলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে দিতে পারবো। কারণ ম্যাগনিফাইং গ্লাসের কাজ হলো যে ছোট কোনো জিনিসকে বড় করে দেখা যায় আরকি। স্যার বললেন, "বেশ তো, বিজ্ঞানের সরঞ্জাম কেনার সময় মনে করে বলো, আজকে কেবল খেলারগুলো জেনে নেই।" সবাই হেসে উঠল। মানে বিজ্ঞানের সরঞ্জামাদি কেনার সময় ম্যাগনিফাইং গ্লাসটা কিনে দেওয়া হবে, আজকে শুধু খেলাধুলার সরঞ্জামাদি কিনা হবে। স্যার এই কথাই এখানে বলছেন। এখন শোনো, যখন তোমাদের থেকে একদম শুরুতে জানতে চাইলাম কি, কি খেলতে চাও? তোমরা আমাকে যা, যা বললে সেগুলো হলো তথ্য। মানে এই যে বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জামাদির কথা তোমরা স্যারকে বলছো, সেগুলো হলো তথ্য। তাহলে তথ্য কি নিশ্চয়ই এখানে তোমরা বুঝতে পারছো। এমন তথ্য সংগ্রহ করা কেন দরকার? এখন স্যার মানে তোমাকে জিজ্ঞেস করতেছে যে, এমন তথ্যগুলা সংগ্রহ করা কেন আমাদের দরকার? মনে করো আমি মুখে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই যে যা চাইছো সেটাই বললে। তাতে একটা ভাসা ধারণা পাওয়া যেত। একটা আবছা ধারণা পাওয়া যেত। সঠিক ধারণা নাও পাওয়া যেতে পারত। অর্থাৎ তোমাদের চাহিদাগুলো জানার ক্ষেত্রে একটা ফাঁক থেকে যেত। মানে একটা ফাঁক-ফোকর থেকে যেত। তে এইভাবে যে স্যার যেভাবে তথ্য সংগ্রহ করছে সেভাবে কোনো এই ধরনের ফাঁকা জায়গা থাকলো না। সংগ্রহ করেই অবশ্য কাজ শেষ নয়। মানে সংগ্রহ করেই কাজটা শেষ না। আমরা বাজার থেকে মানে তরকারি বাজার থেকে নিয়ে এসে যেমন খেয়ে ফেলি না। সেগুলো রান্না করতে হয়, তারপর সেগুলো খাবার যোগ্য হয়। তরকারি নিশ্চয়ই আমরা বাজার থেকে নিয়ে আইসাই সরাসরি ওইভাবে খাই না। সেগুলো আমাদের রান্না করতে হয়। রান্নার জন্য প্রস্তুত করতে হয়, পরিশেষে রান্না করতে হয়, তারপর সেগুলো খাওয়ার উপযোগ্য হয়। তেমনি সংগৃহীত তথ্যগুলো আমাদের প্রক্রিয়াজাত করতে হবে। এই যে আমরা যে তথ্যগুলা সংগ্রহ করলাম, এই তথ্যগুলোকে কি করতে হবে আমাদের? প্রক্রিয়াজাত করতে হবে। প্রক্রিয়াটা কি? তাই আমরা তথ্যগুলোকে একটা ছকে বসিয়ে বিন্যস্ত করলাম। অর্থাৎ সাজালাম। এই যে প্রক্রিয়াটা করলাম কি? প্রক্রিয়াটা মূলত করছি আমরা যে এই ছকে বসাইয়া আমরা এগুলাকে সাজাইছি। তখন কিছু আগে সংগ্রহ করা তথ্যগুলো আমাদের সামনে অর্থপূর্ণ উপাত্ত হয়ে উঠল। মানে এই যে তথ্যগুলা সংগ্রহ করলাম, এই তথ্যগুলা কি করছে এখন আমাদের কাছে একটা অর্থপূর্ণ উপাত্ত হয়ে উঠছে। কিরকম অর্থপূর্ণ? আমরা ওই ছক দেখেই কিন্তু বুঝতে পারতেছিলাম যে কে কোন খেলাটা সবচেয়ে বেশি পছন্দ করে। মানে ক্লাসের শিক্ষার্থীরা কোন খেলাটা বেশি পছন্দ করে, কোনগুলো কম পছন্দ করে। আমরা বুঝতে পারলাম আমাদের চাহিদাটা কি। মানে ওই ছক থেকে আমরা বুঝতে পারছি আমাদের চাহিদাটা কি। উপাত্তকে প্রক্রিয়াজাত করলে আমাদের সামনে সেগুলো অর্থপূর্ণ তথ্যরূপে ফুটে ওঠে। উপাত্তগুলোকে প্রক্রিয়াজাত করলে কি করে? এগুলো একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে শুরু করে। এই উপাত্তগুলি দেখে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই যে উপরের উপাত্তগুলো সেগুলো দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তোমাদের ক্লাসে খেলার সরঞ্জাম নিয়ে এই কাজটা করবে নাকি? স সবাই চাহিদা মানে সবার চাহিদা এবং মতামত নিয়ে এমন একটি উপাত্ত সারণী বানিয়ে দাবি নিয়ে গেলে তোমাদের প্রতিষ্ঠানের প্রধান নিশ্চয়ই না করবেন না, তাই না? এবার একটু চিন্তা করে বলো, খেলার সরঞ্জাম নিয়ে আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলো কোন ধরনের তথ্য? এতক্ষণ আমরা এইখানে মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো তথ্য নিয়ে। এখন আমরা জানবো তথ্যের প্রকারভেদ। তথ্য হলো ২ প্রকার। একটা হলো পরিমাণগত, আরেকটা হলো গুণগত। পরিমাণগত নাকি গুণগত? আচ্ছা আরেকটু সহজ করি। মানে শিক্ষক তোমাদেরকে সহজ করে বলতেছেন যে পরিমাণগত তথ্যকে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা জানলাম কি? যে তথ্য যে ২ প্রকার এর মধ্যে পরিমাণগত, এই পরিমাণগত তথ্যকে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। আর গুণগত তথ্য হলো বর্ণনামূলক তথ্য। গুণগত তথ্যটা কি? বর্ণনামূলক তথ্য। এদের মাঝে কোনো কিছু
থাকে না। এদের পরিমাণ পরিমাপ করা যায় না। এখন চিন্তা করে নিচের একক কাজটি করো। আমরা এখন ছকটা ফিল আপ করব। তো ছকের 13.1 নং ছকটিতে যে প্রকারের তথ্য আছে বলে মনে করো নিচের ছকে তার বাম পাশের ঘরে টিক চিহ্ন বসাও। এই যে বাম পাশের ঘরে টিক চিহ্নের জায়গা আছে। ডান পাশের দুটি ফাঁকা করে তোমার সিদ্ধান্তের একটি করে কারণ লেখো। এই যে ডান পাশের এই সিদ্ধান্তের একটা করে কারণ লিখতে হবে। তো এই ছকটা আমি ফিল আপ করে রাখছি, দেখো। তো এই যে এখানে তো বাম পাশের ঘরে এটা হইতেছে পরিমাণগত তথ্য। আমরা টিক চিহ্নের ঘরে পরিমাণগত তথ্যের জায়গা টিক চিহ্ন দিলাম। কেন আমরা পরিমাণগত তথ্যের জায়গায় টিক চিহ্ন দিছি? কারণ এইখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো হলো পরিমাণগত তথ্য। অর্থাৎ 13.1 নং চিত্রে যে তথ্যগুলো আছে সেগুলো পরিমাণগত তথ্য, গুণগত তথ্য নয়। এই কারণেই আমরা পরিমাণগত তথ্যের জায়গায় টিক চিহ্ন দিলাম। কারণ আমরা গুণগত তথ্য জানি যেগুলো হইতেছে বর্ণনামূলক তথ্য। এগুলোকে বর্ণনা করা যাবে কিন্তু সংখ্যায় প্রকাশ করা যাবে না। আর পরিমাণগত তথ্য যেগুলোকে সংখ্যায় প্রকাশ করা যাবে। 13.1 নং চিত্রের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায়। কারণ এই যে ক্রিকেট খেলা পছন্দ করতো ১০ জন, এখানে ১০ একটা সংখ্যায় প্রকাশ করা যাবে। ব্যাডমিন্টন ২ জনে পছন্দ করে এইজন্য ২ একটা সংখ্যা। এই ২ সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে এগুলো হইলো তোমার পরিমাণগত তথ্য। তো গুণগত তথ্য জিনিসকে 13.1 নং ছকটি যে তথ্যগুলো দেওয়া আছে তাদের সবগুলোই সংখ্যা নির্দেশ করে। বিধায় এগুলো গুণগত তথ্য নয়। কারণ গুণগত তথ্য হলো বর্ণনামূলক তথ্য। আর কেন এগুলো পরিমাণগত তথ্য? 13.1 নং ছকটি যে তথ্যগুলো দেওয়া আছে তাদের সবগুলোই সংখ্যা নির্দেশ করে। বিধায় এগুলো পরিমাণগত তথ্য। আশা করছি ১ নাম্বার ছকটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। উপরে আমরা এই 13.1 এই ছকটা ফিল আপ করার পরে আমরা উপরে যে জিনিসগুলো জানতে পারছি সেই জিনিসগুলো এখানে একটা ফ্লো চার্ট আকারে দেওয়া আছে। আমরা জানছি কি প্রথমে তথ্য। তথ্যকে আমরা প্রথমে কয় প্রকার জানছি? ২ প্রকার। একটা হলো গুণগত তথ্য যা বর্ণনামূলক তথ্য, আরেকটা হলো পরিমাণগত তথ্য বা সংখ্যাসূচক তথ্য। এই পরিমাণগত তথ্য বা সংখ্যাসূচক তথ্যকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিচ্ছিন্ন তথ্য, আরেকটা হলো অবিচ্ছিন্ন তথ্য। এখন আমরা বিচ্ছিন্ন তথ্য এবং অবিচ্ছিন্ন তথ্য এই বিষয়টা জানবো। কারণ আমরা গুণগত তথ্য কি, পরিমাণগত তথ্য কি এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি। তো এখন আমরা বিচ্ছিন্ন তথ্য এবং অবিচ্ছিন্ন তথ্য নিয়ে জানবো। তো দেখা যাক। প্রথমে আমরা বিচ্ছিন্ন তথ্য নিয়ে বলি। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ধরনের তথ্যগুলো এককভাবে থাকে। সংযুক্ত বা ধারাবাহিকভাবে থাকে না। অর্থাৎ এই তথ্যগুলা এককভাবে থাকে। এরকম একটা জায়গা থাকে, এরকম একটা জায়গা থাকে, এরকম। মানে ফাঁকা, ফাঁকা জায়গায় থাকে। সে এককভাবে থাকে, কারো সাথে গুচ্ছ আকারে থাকে না বা ধারাবাহিকভাবে থাকে না বা সংযুক্ত থাকে না। তো আমরা দেখলাম কি বিচ্ছিন্ন তথ্যগুলো এককভাবে থাকে, সে সংযুক্ত বা ধারাবাহিকভাবে থাকে না। বিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হলো সময়ের সাথে এগুলো পরিবর্তনশীল নয়। তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা কি জানলাম? এগুলো সময়ের সাথে পরিবর্তনশীল নয়। অনেকগুলো পরিমাপের সংখ্যাও একত্রে সম্মিলিত নয়। মানে অনেকগুলো পরিমাপের সংখ্যা অনেক একসাথে সম্মিলিতভাবে থাকে না। এই সংখ্যাবাচক উপাত্তগুলো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয়ই হতে পারে। এই যে বিচ্ছিন্ন তথ্যগুলোর কি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয়ই হতে পারে। পূর্ণ সংখ্যায়ও লেখা যায়, ভগ্নাংশ আকারেও লেখা যায়। যেমন আমাদের স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট। আমাদের স্মৃতিসৌধের উচ্চতায় আজকে যদি আমি মাপি ১৫০ ফুট। আমি যদি আরেকটা বন্ধু পাঠাই দেই যে স্মৃতিসৌধ মেপে আসো, তাহলে সে দেখবে কি ১৫০ ফুট। আজকে ওটা ১৫০ ফুট, যদি ১০ বছর পরেও কাউকে এটা স্মৃতিসৌধের উচ্চতা মাপতে দেওয়া হয়, তাহলে সেটা ১৫০ ফুটই হবে। এবং প্যারিসের আইফেল টাওয়ার এবং প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ঠিক ৩০০ মিটার। এটা আজকে মাপলেও ৩০০ মিটার, ১০ বছর পরে মাপলেও সেম ৩০০ মিটারই হবে। আবার আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। তো এটা ৬.১৫ কিলোমিটার। আমি মেপে যদি ৬.১৫ কিলোমিটার পাই, অন্য কাউকে মাপতে যদি দেওয়া হয়, সে কিন্তু যে ৬.১৫ কিলোমিটার পাবে। এটা ছোটও হবে না, বড়ও হবে না। এক্ষেত্রে খেয়াল করো স্মৃতিসৌধ এবং আইফেল টাওয়ারের উচ্চতা বা পদ্মা সেতুর দৈর্ঘ্য একটাই হতে পারে। এগুলো কিন্তু ভিন্ন হতে পারে না। আমি একটা বললাম, আরেকজন আরেকটা বলল, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ এই পদ্মা সেতুর দৈর্ঘ্য, স্মৃতিসৌধ, আইফেল টাওয়ার এগুলার উচ্চতা বা দৈর্ঘ্য একটাই হতে পারে। এগুলো ভিন্ন আরেকটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। আমরা এগুলো যতবারই পরিমাপ করি এগুলোর সংখ্যাগত মান পরিবর্তন হবে না। আরো আছে তোমার জুতার নম্বর।
মানে আমি যে জুতাটা ব্যবহার করি, কেউ ৫ নাম্বার, ৬ নাম্বার, কেউ ৭ নাম্বার জুতা ব্যবহার করে। আজকে যে ৫ নাম্বার জুতা ব্যবহার করতেছে, এই জুতাটা রেখে দিয়ে যদি ১০ বছর ধরে জুতাটা বের করে দেওয়া হয়, দেখা হয় যে জুতার নাম্বার দেখা যাবে কি ৫ নাম্বারই আছে। এটা ৫ নাম্বার জুতা ৭ নাম্বার হয়ে যায় নাই। এই বছর তোমার ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা, তোমার ক্লাসে কতজন শিক্ষার্থী এবছর আছে, এটাও পরিবর্তন হবে না। তোমার স্কুলে মোট সিঁড়ির সংখ্যা, মানে আমাদের স্কুলে যে সিঁড়িগুলা আছে, এই সিঁড়ির সংখ্যাটা কিন্তু পরিবর্তন হয় না। আজকেও যা ১০ বছর পরেও তা থাকবে, বা ২০ বছর পরে সে একই রকম থাকবে সিঁড়ির সংখ্যা। নিচের ছকে তুমি কি আরো ৩টি বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ দিতে পারবে? এই যে এরকম আমরা আরো বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ কি আমরা আসলে দিতে পারবো আরো? তো এই ছকটাতে আমাদের ৩টা বিচ্ছিন্ন তথ্য লিখতে হবে। আশা করি আমরা এখানে বিচ্ছিন্ন তথ্য বুঝতে পারছি। তো মানে বিচ্ছিন্ন তথ্য জিনিসটা কি সেটা কিন্তু আমরা নিশ্চয়ই সঠিকভাবে বুঝতে পারছি। এবার আমরা জানব বিচ্ছিন্ন তথ্য। অবিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হলো এর মান স্থির নয়। এই তথ্য যেকোনো মান গ্রহণ করতে পারে। যেমন একদিনের তাপমাত্রা চিন্তা করে দেখো, সকালে যখন স্কুলে এসেছো তখনকার তাপমাত্রা দুপুরের তাপমাত্রা কি এক? আবার দিন গড়িয়ে সন্ধ্যা হলে তখন কি এক থাকে? দুপুরে ঝমঝম বৃষ্টি আর বিকেলে মিঠে রোদেলা আবহাওয়ায় তাপমাত্রা ভিন্ন হয় না? হ্যাঁ, নিশ্চয়ই ভিন্ন হয়। তাহলে একই দিনের তাপমাত্রা বলতে গেলে তোমাদের অনেকগুলো তথ্য একত্র করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে বিচ্ছিন্ন তথ্য হলো যেই বিচ্ছিন্ন তথ্য হলো এমন একটা তথ্য যেটাকে সংখ্যায় প্রকাশ করা গেলেও এর মানটা স্থির থাকে না। এখানে একদিনের তাপমাত্রার কথা বলা হয়েছে, যে সকালে একরকম থাকে তাপমাত্রা, বিকালে একরকম থাকে তাপমাত্রা, দুপুরে একরকম থাকে তাপমাত্রা। একদিন দেখা যায় খুব রৌদ্র উঠছে, সকালে খুব রোদ, অথবা বিকালে চরম বৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হইতেছে। আমরা কিন্তু একদিনের তাপমাত্রা বললে যেকোনো একটা তাপমাত্রা বললে হইতেছে না। দিনের একেক সময় একেক ধরনের তাপমাত্রা থাকতেছে। এইজন্য আমাদের অনেকগুলো তথ্য সংগ্রহ করতে হইতেছে। এটা বিচ্ছিন্ন না। এটা প্রতিনিয়তই পরিবর্তন হইতেছে। এই কারণে এটা হচ্ছে অবিচ্ছিন্ন তথ্য। এরকম উদাহরণ আরো আছে। উদাহরণগুলো কি? ১ বছরে একটি গাছের উচ্চতা। ৪ দিন, ৫ দিন বা ১০ দিন পরে যদি আমরা একটা গাছের উচ্চতা মাপি, দেখা যাবে একেক দিন উচ্চতাটা আমরা একেক রকম পাবো। এজন্য এটা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত। গত ৫ বছরে ধানের উৎপাদনের পরিমাণ, মানে গত ৫ বছরে বাংলাদেশে ধানের উৎপাদনের পরিমাণ, তাহলে একেক বছরে একেক ধরনের ধান উৎপাদন হয়। এইজন্য এটা হইতেছে অবিচ্ছিন্ন উপাত্ত। তো এরকম আরো উদাহরণ দিয়ে আমাদের এই নিচের ছকটা ৩ টা উদাহরণ, অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ দিতে বলছে। তা আমরা নিশ্চয়ই এই ছকটা ফিল আপ করতে পারবো। তা আমি তোমাদের বোঝার সুবিধার্থে ছকটা ফিল আপ করে রাখছি। চলো আমরা আমাদের যে সমাধানটা করেছি সেই সমাধানটা দেখে আসি। তো এই যে অবিচ্ছিন্ন উপাত্তের ছকটা আমাদের বইয়ে যেটা ছিল, তো এই এই হলো ৩ টা অবিচ্ছিন্ন উপাত্ত। অবিচ্ছিন্ন উপাত্ত জিনিসটা কি? এই যে তোমার বয়স কি প্রতিদিন পরিবর্তন হইতেছে না? যেমন আজকে যদি আমার বয়স ৫ বছর ১০ দিন হয়, কালকে কিন্তু ৫ বছর ১১ দিন হয়ে যাবে। তাই না? তাহলে প্রতিদিনে এটা বাড়বে। এইজন্য এটা হইতেছে অবিচ্ছিন্ন উপাত্ত। দ্রব্যের মূল্য। আজকে বাজারে যাই যদি আমরা একটা জিনিস কিনি, সেটার কেজি যা দেখি, হয়তোবা ৩-৪ দিন পরে যাই দেখি যে কেজিটা ভিন্ন রকম হয়ে গেছে। তো এটাও দ্রব্যের মূল্যটাও অবিচ্ছিন্ন উপাত্ত। আবার দ্রব্যের চাহিদা। মানে আজকে কোনো দ্রব্যের চাহিদা আমার যেরকম থাকে, কালকে হয়তোবা তার থেকে বেশি হতে পারে কিংবা কম হতে পারে। এজন্য দ্রব্যের চাহিদাটাও পরিবর্তনযোগ্য সেহেতু এটা অবিচ্ছিন্ন উপাদান। তোমার ওজন, আমার ওজন প্রতিনিয়ত পরিবর্তন হয় না। আমরা শুকাই, মোটা হই। এইজন্য আমাদের ওজনটা পরিবর্তন হয়। তোমার উচ্চতা কি দিন, দিন বড় হইতেছে না। যেরকম জন্মেছিলা সেরকমই তো নাই। দিন, দিন বড় হইতেছো। এইজন্য এটা অবিচ্ছিন্ন তো। গাড়ির গতি। আমরা যখন গাড়ি চালাই তখন গাড়ির গতি একটু কন্টিনিউয়াসলি উঠানামা করে। একবার কমতেছে আরেকবার বাড়তেছে। এইজন্য এটা অবিচ্ছিন্ন উপাত্ত। তাহলে আশা করি এই ধরনের আরো অনেক অবিচ্ছিন্ন উপাত্তের উদাহরণ তোমরা দিতে পারবো। আর অবিচ্ছিন্ন উপাত্ত জিনিসটা কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কাজ আছে, এই একক কাজটা এখন আমরা সমাধান করব। এবার এসো একক কাজ করি। এই কাজটি তথ্যের প্রকারভেদ নিয়ে সব ধারণা পরিষ্কার করে দিবে। এতক্ষণ আমরা যে তথ্যের বিভিন্ন প্রকারভেদ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এই একক কাজটা করলে আমাদের এই বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবার এবারও বিভিন্ন উপাত্ত নিয়ে তোমার একটি ছক পূরণ করতে হবে। আগে যেরকম আমরা বিভিন্ন উপাত্তের ছক পূরণ করছি, এখানেও বিভিন্ন উপাত্ত দিয়ে আমাদের একটা ছক পূরণ করতে হবে। উপাত্তগুলোকে প্রক্রিয়াজাত করলে সেগুলি তথ্যে রূপান্তর হবে। এই উপাত্তগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাত করি সেগুলো তথ্যে রূপান্তর হবে। এক্ষেত্রে আমরা সংগৃহীত উপাত্তগুলোকে প্রক্রিয়াজাতকৃত বলে ধরে নিব। এই যে এখানে সংগৃহীত উপাত্তগুলো যা আছে সেগুলোকে করে প্রক্রিয়াজাতকৃত বলে আমরা ধরে নিয়ে কাজ করব। নিচের ছকে
নিচের ছকে ইতিমধ্যে শ্রেণীবদ্ধ হয়ে থাকার কারণে আমরা উপাত্তগুলোকে তথ্য বলেই সম্বোধন করব। এই যে এই ছকের উপাত্তগুলোকে আমরা তথ্য বলেই সম্বোধন করব। তথ্যগুলো তোমার বাসা আর স্কুল থেকেই সংগ্রহ করতে পারবে। এই যে এখানে যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো আমরা স্কুল এবং বাসা থেকে সংগ্রহ করতে পারবো। নির্দিষ্ট ফাঁকা করে সংগৃহীত তথ্য বসাও। এই যে এই তথ্যগুলো নির্দিষ্ট ফাঁকা করে বসাইতে হবে এবং সঠিক উত্তরের প্রকারে টিক চিহ্ন দাও। এই যে এইখানে আমাদের সঠিক উত্তরের প্রকারে টিক চিহ্ন দিতে হবে। কিভাবে? তথ্যের প্রকার। তথ্য কত প্রকার আমরা জানি? ২ প্রকার। গুণগত তথ্য আর পরিমাণগত তথ্য। পরিমাণগত তথ্য আবার কত প্রকার? ২ প্রকার। বিচ্ছিন্ন তথ্য, অবিচ্ছিন্ন তথ্য। তাহলে আমি এই যে এইখানে একটা করে যদি এইখানে বসাই তোমার নাম, এখানে যদি একটা নাম বসাই, এই নাম বসাইলে আমরা চিন্তা করব যে এটা কোন প্রকারের তথ্য? গুণগত না পরিমাণগত? যদি গুণগত হয় তাহলে গুণগতের ঘরে টিক চিহ্ন দেব। আর যদি পরিমাণগত হয় তাহলে পরিমাণগত ঘরের জায়গা ২ টা ঘর আছে পরিমাণগতর জায়গায়। তো ২ টা ঘর কি একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। পরিমাণগত তথ্য হলে এটা বিচ্ছিন্ন তথ্য না অবিচ্ছিন্ন তথ্য সেটা আমাদের চিন্তা করে এখানে বসাইতে হবে। তো আমি নিচে ছকটা ফিল আপ করে রাখছি। তার নিচে দেখি আমি এটা সমাধান করে রাখছি। তো প্রথমে ১ নাম্বারে আছে আমাদের কি? তোমার নাম। আমরা আমার একটা স্টুডেন্টের নাম এখানে দিছি। স্টুডেন্টের নাম হচ্ছে ইমন। মোহাম্মদ ইমন। তো ইমন কি কোনো মানে ইমন এটা হলো তথ্য। এখন তথ্যের প্রকারে আমরা চলে আসি। ইমন কি গুণগত তথ্য না পরিমাণগত তথ্য? এখন আমাদের মাথায় নিতে হবে গুণগত তথ্যটা কি আর পরিমাণগত তথ্যটা কি? গুণগত তথ্যটা হলো কি বর্ণনামূলক তথ্য, অর্থাৎ বর্ণনার সাহায্যে প্রকাশ করা যাবে। আর পরিমাণগত তথ্য কি সংখ্যাবাচক তথ্য, অর্থাৎ তাকে সংখ্যার সাহায্যে প্রকাশ করা যাবে। ইমন এটা কি আসলে সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায়? নিশ্চয়ই না। এটা সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় না। তার মানে কি এটা গুণগত তথ্য। গুণগত তথ্যের জায়গাতে একটা গড়ই আছে, তার মানে এটা এই ঘরে টিক চিহ্ন হবে। আশা করি ১ নাম্বারটা বুঝতে পারছো। এখন আসি আমরা ২ নাম্বারে। ২ নাম্বারে কি? তোমার বয়স। তোমার বয়স আমি এখানে ধরে নিচ্ছি, মনে করো ইমনের বয়স ১৪ বছর। তো ১৪ বছর এটা কি সংখ্যায় প্রকাশ করা যাইতেছে না? হ্যাঁ, সংখ্যায় প্রকাশ করা যায়। সংখ্যায় প্রকাশ করা গেলে আমাদের এটা গুণগত তথ্য যাবে না, যাবে কোথায়? পরিমাণগত তথ্যে। এখন পরিমাণগত তথ্যে আসার পরে তো আমরা আরেকটা সমস্যায় পড়লাম। এখানে তো ২ টা প্রকার। একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন তথ্যটা কি? আর অবিচ্ছিন্ন তথ্যটা কি? বিচ্ছিন্ন তথ্য হইতেছে যেটা পরিবর্তনযোগ্য নয়। আর অবিচ্ছিন্ন তথ্য হচ্ছে যেটা পরিবর্তনযোগ্য। তোমার বয়স সেটা কি পরিবর্তনযোগ্য? আজকে যদি তোমারে কেউ জিজ্ঞায় যে তোমার বয়স ১৪ বছর। হ্যাঁ, বললা তোমার বয়স ১৪ বছর। ১০ দিন পরে জিগাইলে তোমার বয়স কত বলতে হবে? ১৪ বছর ১০ দিন। তাহলে তো আরো ১০ দিন এড হয়ে গেল। তার মানে কি এটা কি পরিবর্তন হইতেছে না? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। তাহলে যদি পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই সেটা অবিচ্ছিন্ন তথ্য হবে না। তাহলে টিক চিহ্নটা কোথায় হবে? সরি, নিস সরি। যদি এটা পরিবর্তনযোগ্য হয় তাহলে নিশ্চয়ই সেটা বিচ্ছিন্ন তথ্য হবে না। এটা হবে কি তথ্য? অবিচ্ছিন্ন তথ্য। পরিবর্তনযোগ্য হলেই সেটা অবিচ্ছিন্ন তথ্য। এখন ৩ নাম্বারে আসছে, তুমি কোন শ্রেণীতে পড়ো? ৭ম শ্রেণীতে। আজকে যদি জিজ্ঞায় তোমারে কেউ ৭ম শ্রেণীতে পড়ো। ১ বছর পরে যদি তোমারে কেউ জিজ্ঞায় সেটা তুমি কোন শ্রেণী হবে? ৮ম শ্রেণী। মানে ৮ম শ্রেণী নিশ্চয়ই, তাই না? সেটা পরিবর্তনযোগ্য না? পরিবর্তনযোগ্য। তাহলে এটাও হলো অবিচ্ছিন্ন তথ্য। তারপর ৪ নাম্বার, তোমার স্কুলের প্রতিষ্ঠা সাল। তোমার স্কুলের প্রতিষ্ঠা সাল। আমার যে স্কুল সেই স্কুলের প্রতিষ্ঠা সাল হলো ১৯৪৭। এবার এটা কি ধরনের তথ্য? গুণগত না পরিমাণগত? কারণ যেহেতু এটা সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা গুণগত নয়, এটা হবে পরিমাণগত। কারণ আমরা জানি সংখ্যায় প্রকাশ করা গেলেই সেটা পরিমাণগত। এখন হলো কথা হলো সেটা কি বিচ্ছিন্ন তথ্য না অবিচ্ছিন্ন তথ্য? তোমার স্কুলের প্রতিষ্ঠা সাল সেটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? প্রতিষ্ঠা সাল কয়টা হয়? ১ টা না ২ টা না আর বহু? দেখো, যেকোনো কিছুর প্রতিষ্ঠার সাল কিন্তু একটাই হয়। এই স্কুলের প্রতিষ্ঠার সাল ১৯৪৭। এটা যদি কেউ যদি ১৯৪৮ বলে এটা কিন্তু হবে না। কারণ এটা প্রতিষ্ঠাই হয়েছে ১৯৪৭ সালে। কারণ তুমি কখন জন্মগ্রহণ করছো? তোমার জন্ম সাল যদি ২০০০ সাল হয়, তাহলে কেউ যদি তুমি বলে যে তোমার জন্ম সাল ২০০১ সেটা কিন্তু মানবা না। মানার কারণ তোমার জন্ম সাল ২০০০ সালে। এটা আজও ২০০০ সাল। ১০ বছর পরে কেউ তোমারে জিজ্ঞেলে তুমি বলবা ২০০০ সাল। আরো ২০ বছর পরে কেউ জিজ্ঞেলে তুমি বলবা ২০০০ সাল। তার মানে তোমার স্কুলের প্রতিষ্ঠা সাল পরিবর্তনযোগ্য নয়। যদি পরিবর্তনযোগ্য না হয় তাহলে সেটা কি? বিচ্ছিন্ন
তথ্য। কারণ আমরা জানি পরিমাণগত তথ্য ২ প্রকার, বিচ্ছিন্ন তথ্য, অবিচ্ছিন্ন তথ্য। পরিবর্তনযোগ্য তথ্য হলো অবিচ্ছিন্ন, আর পরিবর্তনযোগ্য নয় এরকম তথ্যগুলো হলো বিচ্ছিন্ন তথ্য। যেহেতু স্কুলের প্রতিষ্ঠা সাল পরিবর্তনযোগ্য নয়, সেজন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন। তোমার উচ্চতা, সেটা কি সেটা কি ধরনের তথ্য? নিশ্চয়ই গুণগত তথ্য নয়, কারণ এটা ৪.৫ ফুট বা ৪.৬ ফুট, সরি ৪.৬ ফুট। এটা কি পরিবর্তনযোগ্য? হ্যাঁ। আজকে যদি কেউ তোমারে জিগায় যে এটা কত? তোমার উচ্চতা কত? ৪.৬ ফুট। যদি ১ বছর পরে জিগায়, নিশ্চয়ই এই উচ্চতা থাকবে না, উচ্চতা বেড়ে যাবে। তাই বেড়ে গেলে কি হয়তোবা ৫ ফুট হয়ে যাবে। তাহলে ৫ ফুট হয়ে গেলে সেটা কি পরিবর্তন হইতেছে না? পরিবর্তন হইতেছে যেহেতু, তাহলে এটা অবিচ্ছিন্ন তথ্য। কারণ অবিচ্ছিন্ন তথ্য মানেই সেটা হইতেছে পরিবর্তনযোগ্য তথ্য। তোমার পরে ৬ নাম্বার, তোমার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। এটা আজকে ৫ জন। ১ বছর পরে যদি তোমার মানে ৫ জন, যেহেতু এটা একটা সংখ্যা, তাহলে এটা হচ্ছে পরিমাণগত তথ্য। তাহলে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এটা আমরা এখন চিন্তা করি। তাই ৫ জন, এটা আজকে জিগাইলো কেউ তোমার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। কালকে জিগাইলো ৫ জন। ১ বছর পরে জিগাইলো ৫ জন। তার মানে কি এই ৫ কি পরিবর্তন হইতেছে? হইতেছে না। তাহলে পরিবর্তন যেটা না হয় সেটা জানি কি আমরা? বিচ্ছিন্ন। অর্থাৎ এই ৫ জন হবে বিচ্ছিন্ন তথ্য। ৭ নাম্বার, তোমার বাসায় গত মাসের বিদ্যুতের বিল। আমরা এখানে ধরে নিছি গত মাসের বিদ্যুতের বিলটা ৭০০ টাকা। এখন গত মাসের বিদ্যুতের বিল ৭০০ টাকা। তাহলে কি এটা একটা সংখ্যা না? তো সংখ্যা হলে সেটা কি হয়? পরিমাণগত তথ্য। এখন প্রশ্ন হলো এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? এখন বিদ্যুতের বিল গত মাসে ৭০০ টাকা আসছে। এই ৭০০ টাকা আজকে কেউ জিগাইলো বিদ্যুতের বিল তোমার ৭০০ টাকা। গত মাসের বিদ্যুতের বিল। যদি ১ মাস পরে জিগায় যে অমুক মাসের বিলটা কত আসছিল? তখন তোমার বলতে হবে ৭০০ টাকা। যদি ১ বছর পরেও কেউ জিগায় ৭০০ টাকাই বলতে হবে। তার মানে এই ৭০০ কি তুমি পরিবর্তন করতে পারছো? পারছো না। তো যেটা পরিবর্তন করা যায় না সেটা কি? বিচ্ছিন্ন। তাহলে এটা হবে বিচ্ছিন্ন তথ্য। এরপর আসি ৮ নাম্বারে। গত মাসে কত কেজি চাল কেনা হয়েছে? তোমার ফ্যামিলিতে গত মাসে কত কেজি চাল কেনা হয়েছে? আমি এখানে বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি ১৮ কেজি। তো গত মাসে ১৮ কেজি কিনছো। এটা যদি তোমারে আজকে কেউ জিগায়, ১৮ কেজি এটা কি সংখ্যা না? ১৮ কেজি এটা সংখ্যা। তাহলে সংখ্যা হলে সেটা কি হয়? পরিমাণগত, গুণগত না নিশ্চয়ই। তাহলে পরিমাণগত হলে সেটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এটা আমার এখন চিন্তা করতে হবে। এখন গত মাসে আমি ১৮ কেজি চাউল কিনছি, সেটা কি পরিবর্তন হবে? না। আজকে যদি জিগায় যে কেউ গত মাসে তুমি কত কেজি চাল কিনছো? ১৮ কেজি বলতে হবে। যদি তোমারে ২ মাস পরে কেউ জিগায় যে অমুক মাসে কত কেজি চাল কিনছিলা? তখন তোমার কিন্তু ১৮ কেজিই বলতে হবে। ১ বছর পরে জিগেলেও কিন্তু ১৮ কেজিই বলতে হবে। ১০ বছর পরে জিগেলেও কিন্তু বলতে হবে ওই নির্দিষ্ট মাসের কথা যে ১৮ কেজি। তাহলে এই ১৮ পরিবর্তন হচ্ছে না, যেহেতু পরিবর্তনযোগ্য নয়, সেক্ষেত্রে এটা বিচ্ছিন্ন তথ্য। পরে ৯ নাম্বার, তোমার ঘরে বইয়ের সংখ্যা। আমার ঘরে বইয়ের সংখ্যা আছে ১৪০। এখন আমার ঘরে বইয়ের সংখ্যা ১৪০। এটা হলো সংখ্যা। যেহেতু সংখ্যা, সেটা পরিমাণগত তথ্য। কারণ আমরা জানি গুণগত তথ্য হতে হলে অবশ্যই সেটা বর্ণনামূলক হতে হয়। সংখ্যাবাচক হইলে হয় না। যেহেতু এটা ১৪০ একটা সংখ্যা, তাহলে এটা পরিমাণগত তথ্য। এখন আমাদের চিন্তার বিষয় হলো এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? এখন আমার ঘরে বইয়ের সংখ্যা ১৪০ টা আছে। তো আমি যদি কালকে আম ২ টা স্কুলে নিয়া যাই, তাহলে কি আমার ঘরে বইয়ের সংখ্যা ঠিক রইলো? ঠিক রইল না। সেটা পরিবর্তন হয়ে যাবে না। ১৩৮ হয়ে গেল। কিংবা আমার কোনো বন্ধু এসে ৫ টা বই নিয়ে গেল পড়ার জন্য। সেক্ষেত্রে কি আমার ঘরের বইয়ের সংখ্যা কি ঠিক রইল? ঠিক রইল না। অথবা আমার বাবা বাজার থেকে ২ টা বই কিনে আনছে। সেক্ষেত্রেও কিন্তু ১৪০ এর জায়গায় ১৪২ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি আমাদের বইয়ের সংখ্যা ঠিক রইল? ঠিক রইল না। যেহেতু এটা ভেরিয়েশন করতেছে, মানে পরিবর্তন হইতেছে। একেক দিন একেক রকম। সেক্ষেত্রে এটা অবিচ্ছিন্ন তথ্য। কারণ বিচ্ছিন্ন তথ্য হতে গেলে সেটাকে পরিবর্তনযোগ্য করা যাবে না। তো পরে ১০ নাম্বারে আসি, তোমার স্কুলের শ্রেণীকক্ষের সংখ্যা। আমার স্কুলে আজকে যাইয়া দেখলাম শ্রেণীকক্ষ ২০ টা। কালকেও দেখলাম ২০ টা, ১ বছর পরেও ২০ টা, ১০ বছর পরেও ২০ টা। এখন এইখানে যদি মানে সভাপতি অথবা হেড স্যার মনে করে যে আরো শ্রেণীকক্ষ দরকার, সেক্ষেত্রে নির্মাণ করতে হবে। নির্মাণের বিষয়টা এখানে এভাবে নিয়ে আসা যাবে না। তো এইজন্য এই ২০ টি যেহেতু পরিবর্তন হইতেছে না, সেক্ষেত্রে এটা বিচ্ছিন্ন তথ্য। এখন ১১ নম্বরে আসি, তোমার স্কুলের শিক্ষকের সংখ্যা। এই যে এই শিক্ষকের সংখ্যাও কিন্তু সহজে পরিবর্তন হয় না। কেউ হয়তোবা দীর্ঘদিন পরে রিটায়ারে যায়। তো এরকম বিষয়গুলো এখানে কাউন্টে আনা যাবে না। এইজন্য এই ৩২ও পরিবর্তনযোগ্য নয়। এজন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন
তথ্য। এবার আসা যাক ১২ নম্বরে তোমার ওজন। তোমার ওজন ধরে নিছি আমরা ৪৫ কেজি। এখন তোমার ওজন আজ ৪৫ কেজি। কাল কত হতে পারে? কমতে পারে না বাড়তে পারে? যেকোনোটাই হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি এটা পরিবর্তন হইতেছে না? যদি পরিবর্তন হয় সেটা নিশ্চয়ই অবিচ্ছিন্ন তথ্য। তো আশা করছি তোমরা এই ছকটা খুব সুন্দর করে বুঝতে পারছো। তা এরকম আরো অনেক উদাহরণ তোমরা দিতে পারবে। তা আজকের ভিডিও এ পর্যন্তই। আ যদি আমার এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এর পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।